প্রিপেড ব্যবস্থা চালু করে দিয়ে অরাজকতা করেছে, লুট করার বিষয়। এটা আমার রোমান্টিক কথা, এটা আমার অভিজ্ঞতা। শাস্ত্র নিয়ে আলোচনা চলছে যে প্রাইভেট থেকে ইচ্ছা করতো কিসের, এতে কি অনুমতি সাধ্য হচ্ছে। তেলিয়ামোড়া যেখানে ঘটনাগুলি ঘটেছে, মানুষ এফেক্টেড, সেই জায়গায় আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে। বিশালগড়ে এসপি অফিসে আজকে গণডেপুটেশন দেওয়া হচ্ছে। এটা আমাদের জারি থাকবে। সারা দেশেই আমরা আজকে রাস্তায় নেমে পড়েছি, কারণ নানা ধরনের, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে কি, এর থেকে রক্ষা করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য দেশের সংবিধানটাকে পাল্টিয়ে দিতে চাইছে। এর বিরুদ্ধেও আমাদের লড়াই, সেই লড়াই সবটা এক একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা কোনোটাকে বিচ্ছিন্ন করে দেখার নয়, পর্যায়ক্রমে আমাদের এই লড়াই চলবে। রাস্তা, প্রথম কথা হচ্ছে, এই কেন্দ্রে বিদ্যুৎ বিল প্রত্যাহারের প্রশ্নে আমাদের আন্দোলন যেমন জারি আছে, রাজ্যে স্মার্ট মিটার আর এই যে অস্বাভাবিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন চার্জের নামে এবং মাসুলের নামে যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, আমি এটা বলে গিয়েছি, এটা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর স্মার্ট মিটার এবং ওই প্রিপেড ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করা, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী আধিকারিকদের ক্ষমা চাইতে হবে, নতুবা তাদেরকে পদত্যাগ করতে হবে। আর সরকারের যদি নৈতিকতা থাকে তাহলে সরকারের দায়িত্ব এদেরকে অপসারণ করা। এই প্রশ্নে আমরা কি করতে পারি? আমরা আন্দোলন ব্যতীত আমাদের কাছে অন্য কোনো পথ না। আন্দোলন তেজি করার জন্য যেই ব্যবস্থা গ্রহণ করার দরকার, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেই ব্যবস্থাগুলি আমরা গ্রহণ করব। অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা প্রতিদিন যেটা লক্ষ্য করছি, দেশ এবং রাজ্যে মানুষ একটা আগ্নেয়গিরির মধ্যে যেমন বসবাস করছে, দাঁড়িয়ে আছে। কখন যে জলে পুড়ে ছারখার হয়ে যাবে এর নিশ্চয়তা নেই। কোথায় বিচার, কোথায় সমাধান, কেউ জানে না। কারণ আদুর দেশ বা রাজ্যের শাসক কারা, কারা পরিচালক, কাদের তত্ত্বাবধানে আমরা আছি, এটাই একটা গুরুতর এবং অনিশ্চিত হয়ে দেখা দিয়েছে। আমরা বহুদিন পূর্ব থেকেই আমরা বারবার বলে আসছিলাম যে এই দেশে পণ্ডিত নেহেরু যে উদ্দেশ্যে বিদ্যুৎকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য রাখার জন্য সরকারকে অধিক মাত্রায় দায়িত্ব পালনের নির্দেশিকা জারি করে আইন রচনা করেছিলেন, এটা যেদিন থেকে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা, এবং বিশেষত নরেন্দ্র মোদী ক্ষমতায় আসীন হওয়ার পর এর উপর যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা হয়েছে, যার শিকার সাধারণ মানুষ, এর সব বিষয় আজ আমি উল্লেখ করতে চাইছি না। শুধু আজকে জ্বলন্ত যে সমস্যাটা, যেটা আমরা বলে আসছিলাম যে স্মার্ট মিটার, সৌর বিদ্যুৎ প্রকল্প, আমাদের রাজ্যে হাওয়া বিদ্যুৎ এখনো তেমন ভাবে আসেনি। এটা আমাদের ভাগ্য, সৌভাগ্যই বলুন দুর্ভাগ্যই বলুন, হাওয়া বিদ্যুৎ প্রকল্প আসেনি এখনো। এই দুটো প্রকল্প শুধু সরকারি অর্থ লুটে নয়, এটা মানুষকে
চরম সর্বনাশ এবং বিদ্যুৎ ব্যবস্থাকে মানুষের কাছে অনিশ্চিত করে তোলার একটা ঘৃণ্য প্রকল্প। কারুর হয়তো ব্যক্তিগত রোজগার বা কারু ব্যক্তিগত রোজগার বৃদ্ধি হয়েছে, কিন্তু এটা যে ধ্বংসের কিনারায় নিয়ে যাবে তার অন্য উদাহরণ দেওয়ার দরকার নেই। আপনাদের সমস্ত কাগজেই আজকে অস্বীকার করতে পারেনি যে আমাদের আশঙ্কা প্রিপেইড আর স্মার্ট মিটার। গতকালকেও আমি বলেছিলাম যে আমার কাছে নির্দিষ্টভাবে প্রমাণ আছে, একজন ভোক্তা 1 জুলাই 1100 টাকা রিচার্জ করেছিল, 14 ইউনিট খরচের পর তার রিচার্জ বন্ধ হয়ে গেছে, মানে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। আর বারবার বলে এসেছি, রাজীব গান্ধী প্রযুক্তি মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশের বিকাশ, মানুষের কল্যাণ, কর্মসংস্থান এই লক্ষ্যকে সামনে রেখে প্রযুক্তির উন্নতি ঘটানোর প্রকল্প হাতে নিয়েছিল। আন্তর্জাতিক এবং দেশীয় সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রের বলি রাজীব গান্ধী, এর ফলে এই লক্ষ্য পূরণ করে যেতে পারেনি। কিন্তু এই লক্ষ্য পূরণের চেষ্টা মনমোহন সিংরা করেছিল, নরসিংহ রাও করার চেষ্টা করেছিল, কিন্তু একে সম্পূর্ণ বিপরীতমুখী করে দিয়ে জালিয়াতদের সুবিধা করে দেওয়া আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে কর্পোরেটরা অত্যাধিক মুনাফা অর্জন করতে পারে, মানুষের কল্যাণের পরিবর্তে প্রযুক্তিকে সেই জায়গায় নিয়ে গেছে। আমার কথা নয়, সম্প্রতি এআই নিয়ে গত 3 দিন আগে একটি হাইকোর্টের যে রায়, সেই রায় থেকে এটা প্রমাণিত হয়ে গেছে এআই প্রযুক্তি উন্নত প্রযুক্তি, এই মানব কল্যাণে লাগানো যায়, স্বার্থে লাগানো যায়। আর মোদিজি এমন সমস্ত ব্যবস্থা দেশের মধ্যে চালু করেছে যার ফলে একে বিকৃতভাবে জনবিরোধী কাজে, লুটতরাজের কাজে, জালিয়াতির কাজে লাগানো যায়। তেমনি স্মার্ট মিটার নিয়ে অনেক বিজ্ঞ জন, ইঞ্জিনিয়ার, প্রথিতযশা ব্যক্তি ঘরে বাইরে অনেকেই বলেছিল এ তো জালিয়াতি করার কোনো সুযোগ নেই, যন্ত্র কি করে জালিয়াতি করবে, বা স্মার্ট মিটার একটা আইনি ব্যবস্থা, এর বিরোধিতা করাটা বোধহয় ঠিক না। আমরা সেদিনও বলেছিলাম প্রদেশ কংগ্রেস, আজও বলছি কথাটা, এটা সম্পূর্ণ জালিয়াতিপূর্ণ একটা মেশিন, এর কোনো যথার্থতা নেই। তার প্রমাণ হচ্ছে যে ওই যে বললাম 1100 টাকা, আরো অসংখ্য ঘটনা আছে, আর সব বাদ দিন। আজকে তেলিয়ামুড়া, ধর্মনগরে কত ভোক্তা কতদিন সমানে বিদ্যুৎ ব্যবহার করতে পারছে না, পয়সা দিয়ে বিদ্যুৎ লাইন নিয়েছে, পয়সা দিয়ে রিচার্জ করছে, রিচার্জ করতে পারছে না। কি সার্ভারের সমস্যা, সার্ভারের সমস্যা হলে আমাকে ভুগতে হবে কেন? কেন জনসাধারণকে ভুগতে হবে? সার্ভার সমস্যা যখন ছিল না, স্মার্ট মিটার যখন ছিল না, রাজ্য থেকে তো লোডশেডিং চলে গিয়েছিল। পালা টানা রুখিয়া ফুল ফেজেটে যখন শুরু হয়েছিল, বিদ্যুৎ নিগম হওয়ার পর 18 সালের গোড়া পর্যন্ত আপনারা স্মরণ করুন, কোন লোডশেডিং ছিল? আজকে তো লোডশেডিং এখন যখন তখন যেমন খুশি হচ্ছে। আর এই যে তেলিয়ামুড়া, ধর্মনগরের মানুষ আজকে বেশ কয়েকদিন যাবৎ এই তীব্র তাপদাহের সময়ে না পারছে, অন্ধকারে জীবন কাটাতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। এই তীব্র গরমে যে কোনো সময় প্রেসারের রোগীর তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। দায় নেবে কে? দায়িত্ব নিচ্ছে সরকার।
দায়িত্ব নিচ্ছে এই লম্ফ জম্ফ করা। সেই বিদ্যুৎ মন্ত্রী কখনো বলছে দায় আমার না, রেগুলেটরি কমিশন, আর জাল সার্টিফিকেট বানিয়ে অডিট বানিয়ে দিল্লি থেকে পুরস্কার নিয়ে এসেছে কি নিগম, নাকি যেই নিগম 19 সাল থেকে সর্বভারতীয় বিচারে আমরা বারবার তথ্য দিয়ে দেখিয়েছি, সর্বভারতীয় বিচারে প্রতি বছর নিম্নগামী হতে হতে 23 সালে এসে দাঁড়িয়েছিল 22তম স্থানে, 60-এর মধ্যে নামতে নামতে 22। 17 সালে ছিল 47, আর 23 সালে এসে দাঁড়িয়েছে 22, আর 24 সালে নাকি 25 সালে 24 সালে 25 সালে নাকি হঠাৎ করে এটা 56তম স্থানে হয়ে গেছে। আমাদের মন্ত্রী বাহাদুর রাজ্যে তার পারিষদ নিয়েছে, সংবাদ সম্মেলন করে ঢালাও ছবি, হাসি মুখে ছবি, যে ওনার একক প্রচেষ্টা, ওনার অধ্যাবসায়, মেধা, এই সংমিশ্রণে বিদ্যুতের এতটা নিগম এতটা উন্নতি হয়েছে যে অবস্থা গেছে। আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং আমাদের রাজ্যের তথাকথিত সুশাসকের সরকার তাদের দৃষ্টিতে নিয়ে যাওয়াই নয়, জবাবদিহি করার জন্য সামান্য কটি বিষয় এই সময়ে খুবই প্রাসঙ্গিক তুলে ধরার উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। আমার সাথে আছে প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা, আমাদের ট্রেজারার শ্যামল। এই যে আমদানিকারক সংস্থাগুলির যে বক্তৃতা করেছে, কি বক্তৃতা, যে দেশে সেটা কাদের, যারা ব্ল্যাক মার্কেটিয়ার, চোরা কারবারি, অবৈধ নেশা কারবারি, আর বিজেপির কর্তৃত্ববাদী যারা কমিশনপুরকে নিজেদের প্র্যাকটিস হিসেবে বেছে নিয়েছে, সরকারি সম্পদ লুট, চুরি, এগুলিকে মনে করেছে নিজেদের অধিকার, নারী নির্যাতন, ধর্ষণ, এ যেমন মনে করে তাদের অধিকার, এগুলিকে মনে করছে অধিকার। এদের গায়ে হাত লাগছে না, কিন্তু রাজ্যের 98% মানুষ যারা সৎ পথে ব্যবসা বাণিজ্য বা পরিশ্রম করে উপার্জন করে খেয়ে পড়ে আসছে, এদের বাঁচার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কেউ নিশ্চিত না আজকে এ মাসে 4000 টাকা বিদ্যুতের বিল দিলে পর আগামী মাসে এটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কেউ নিশ্চিত না। ফলে এমন তোর একটা জায়গায় দাঁড়িয়ে পানীয় জল নিয়ে এগুলো আমরা বলেছি, কালকেও দেখেছিলাম, আমরা যে বলেছিলাম কিছুদিন আগে যে ওই DWS যে আমাদের কাছে নির্দিষ্টভাবে তথ্য আছে, কারখানায় যে জল ব্যবহার করা হয় ফিটকারি দিয়ে শোধিত করে, সেই জলটা খাবারের জন্য আমাদের রাজ্যে ব্যবহার করা হয়, সেই গ্রেডের ফিটকারির জল পরিশোধনে। এতে দামের ডিফারেন্স হচ্ছে 6 গুণ বেশি হচ্ছে, যেটা এই খাবারের জলে মেশানোর কথা, এটা খাবারের জলে মেশানো হচ্ছে না। ফলে এটার কোনো জবাব দিতে পারেনি, বলেছিল 15 দিনের মধ্যে তথ্য দেবে, আমরা অপেক্ষা করব 15 দিন। আমরা রাস্তায় আছি, রাস্তায় নেমেছি, এবং আমরা আমাদের যে আবেদন আজকে যার জন্য আমরা এসেছি, এই রাজ্যে দেশকে বাঁচাতে গেলে যেমন প্রয়োজন, রাজ্যকে বাঁচাতে গেলেও প্রয়োজন হচ্ছে আমাদের রাজ্যের কে কোন দল করে এটা বড় কথা নয়, রাজ্যের সমস্ত ধর্মপ্রাণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষ, এই সকলকে একতাবদ্ধ হয়ে দায় যারা নেবে না, তো দায়িত্ব নিয়ে তাদের থাকাটা তো উচিত না। দায়িত্ব ছাড়ো না হয় দায়িত্ব ছাড়ানোর জন্য আমাদের যে পথে নেমেছে, সে পথে থেকে দায়িত্ব ছাড়ানো পর্যন্ত আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের ঐক্যবদ্ধভাবে তীব্র করতে হবে, যাতে রাজ্যবাসীকে রক্ষা করা যায়, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা যায়। সেই লক্ষ্যেই আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আমাদের আজকে আপনাদের অবগত করছি, আমাদের বিশালগড়ে চরম আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, মুখ্যমন্ত্রী যাকে বলছেন স্বাভাবিক, আমাদের একটু
যে সকলেই আপনারাই তো খবর করেছেন, রাত্রিতে একটা নেমন্তন্ন বাড়ির থেকে যাচ্ছে, অস্ত্র ঝলকানি দেখিয়ে তাদেরকে গাড়ি আটকে অপহরণ করে লুটতরাজের চেষ্টা, আরো সব ভয়ঙ্কর ঘটনা। জমি, এত তো সামান্য পুকুরের ঘটনা, হাজার হাজার কানি জমি এই 8 বছরে বেআইনি ভাবে লুটপাট হয়েছে, হস্তান্তরিত হয়েছে। আমি সুনির্দিষ্টভাবে জানতে চাই, এখন তো পশ্চিম জেলার ডিএম, ওই শুনেছি এই উনি ওনার এখতিয়ারের বাইরে গিয়ে একজন স্কুল ইন্সপেক্টরকে ছাত্র ছাত্রীদের সামনে উনি অসম্মানিত করেছেন। তো ওনার কাছে জানতে চাই আমি, উনি তো সরকারের এখন একজন গুরুত্বপূর্ণ জায়গায় আছে, আর মুখ্যমন্ত্রীর কথা বলে তো লাভ নেই, ওনার কাছে জেনেও যা ওনার কথার তো কোনো মূল্য আছে বলে তো মনে হয় না আমাদের। দেখে শুনে জিরো টলারেন্স বা ওই শান্তিনিকেতন, কলঙ্কিত শান্তিনিকেতনে মনীষা দাস হত্যাকাণ্ডের উনি নিজের মুখে ঘোষণা করেছিলেন। আমরা ওই তদন্তে আমরা আস্থা রাখিনি, আমরা চেয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত, সিটিং জাজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত। যাই হোক, ওনার যে তদন্ত, উনি বলেছিলেন 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট ওনার কাছে জমা দিতে হবে। আজকে কত 15 দিন গেল, কোথায়? মুখ্যমন্ত্রীকে তো রাজ শব্দ করতে শুনিনি। আসলে তো যদি ওই গর্ত থেকে যদি প্রকৃত রহস্য বেরিয়ে যায়, যেটা ধামাচাপা পড়ে গেছে, ওই রাম মন্দির ধামাচাপা পড়ে গেছে, আমাদের অবাক লাগে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মূল্যবোধ যদি থাকতো, ওই 3 বছরের বেশি হয়ে গেল রথ কাণ্ড, কুমারঘাটের একজন মন্ত্রী তার খেয়াল চরিতার্থ করার জন্য 10 জনের বেশি শিশু মহিলাদের প্রাণ বিসর্জন দিতে হলো। কোথায় তদন্ত রিপোর্ট? আর দেশে মোদি মুমকিন হে বিশ্বগুরু। কি বিশ্বগুরু? আহমেদাবাদ বিমান দুর্ঘটনা কাণ্ড মনে আছে তো সকলে? কতদিন হলো? আহমেদাবাদ বিমান দুর্ঘটনা কাণ্ডে তদন্ত রিপোর্ট প্রকাশিত হচ্ছে না কেন? দায় এড়াতে পারবে না মোদি বান্ধব আদানি, দায় এড়াতে পারবে না। এখন নতুন করে মোদির বৃত্তে ঢুকার চেষ্টা করছে। ওই আগের জামশেদজি টাটা নেই, যারা ভারত নির্মাণে অন্যতম যোগ্য ভূমিকা নিয়েছিল, বা রতন টাটাও নেই, যারা ভারত নির্মাণের ক্ষেত্রে বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এসেছে। আজকে এই টাটা ও বৃত্তে ঢুকার জন্য ওই সেমি কন্ডাক্টর যেটা দুটো কারখানা গুজরাট এবং আসামে যেদিন বরাত পেল, সেই বরাতের শর্তটা কি? শর্তটা হচ্ছে বরাতে প্রজেক্টের অর্ধেক খরচ সরকার সাবসিডি দেবে। আমরা দেখলাম তার সাথে 3 দিন আগে বিজেপির তহবিলে ঘোষিতভাবে প্রায় 900 কোটি টাকা, 883 কোটি টাকা অঙ্কের হিসাবে বিজেপির কেন্দ্রীয় তহবিলে জমা দিয়েছে। আর অলিখিত ভাবে 2টো শর্ত। আসামের নির্বাচন কথা যে আজ আর নতুন করে বলার অবকাশ থাকে না। আজ আমরা এখান থেকে দাবি করছি, রাজ্য সরকার যারা দায় নিচ্ছে না, এ তো কেমনতর মুখ্যমন্ত্রী, কেমনতর সরকার। এই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, এগুলি নিয়ে বহুবার কথা হয়েছে, আজকে কথা বাড়াতে চাইছি না। দায় নিচ্ছে না, আইন শৃঙ্খলা চরম অবনতি। কি অদ্ভুত কথা! মাদক ওই যে সকালে ধরলো কেন্দ্রীয় পুলিশ, বিকালে সন্ধ্যার পরে ধরলো আপনার রাজ্য পুলিশ, আর পরদিন মুখ্যমন্ত্রী এসে বলবেন যে পুলিশকে ধন্যবাদ জানানো যায়। তো কিসের ধন্যবাদ? কাকে ধন্যবাদ জানাচ্ছে? আমাদের মাদক পাচারে রাজ্য তো ভারতবর্ষের মধ্যে রাজধানী, ত্রিপুরা রাজধানী। ওই 17 সেপ্টেম্বর গত মাসের জিরানিয়াতে 6 কোটি টাকার বেশি মাদক বেআইনি নেশা সামগ্রী ধরার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগেও বলেছিলেন, তারপর বিশেষভাবে বলেছিলেন, নো, কাউকে ছাড়া হবে না, আমি জিরো টলারেন্স এই ক্ষেত্রে। এবং
উনি বলেছিলেন বড় বড় প্রভাবশালীরা জড়িত। 17 সালের পর কোন প্রভাবশালী, আগরতলার কোন প্রভাবশালী, ট্রান্সপোর্টের একজন পরিচালক ছাড়া আগরতলার কোন প্রভাবশালী গ্রেপ্তার হয়েছে? আপনাদের কাছে খবর আছে? কোন প্রভাবশালীর ব্যবসা এতটুকু কমেছে? ফুলে ফেপে উঠছে। আর এদের থেকে, এদের ব্যবসা পরিচালনা করার জন্য এদের থেকে কোথায় কোথায় টাকা যায় এটা রাজ্যবাসীর অনেকেই জানে। আপনারা প্রচার মাধ্যমের যারা আছেন, আপনারা সব খবর নিশ্চয়ই আপনাদের কাছে আছে, কিন্তু আপনারা প্রকাশ করেন না কেন? ভয়। মোদির আইন আপনাদের ভীত সন্ত্রস্ত করে বারবার। রাজ্যে আপনাদের সংবাদপত্র ভবন ধ্বংস করে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এমনকি এবার কি নিয়ে খবর করেছিলেন এই যে মুখ্যমন্ত্রীর হঠকারী সিদ্ধান্ত। শুধু হঠকারী না, এর পেছনে লুকিয়ে আছে কায়েমি স্বার্থ, এর পেছনে লুকিয়ে আছে বাণিজ্য সংক্রান্ত বিষয়। এটা আমার অনুমান ভিত্তিক কথা না, এটা আমার অভিজ্ঞতা। স্বাস্থ্য নিয়ে আজও যা চলছে, আগেও তার কিছু কিছু নিদর্শন আছে। অনেকেই জানেন, হয়তো জানা নেই, আমি বলে সময় নষ্ট করব না। আইএলএস এর পেছনে তৈরির পেছনে রহস্য, বা জিনেটের পেছনে তৈরির পেছনে রহস্য, এগুলি জানা আছে। সবকিছুতেই জড়িয়ে আছে ব্যবসা। এবারকার যে ওই প্রাইভেট চিকিৎসা বন্ধ, কিসের, এতে কি উন্নতি সাধিত হচ্ছে? যা সেই সমস্ত প্রসঙ্গে বলতে চাই না, শুধু বলতে চাই যেটা, যে এই স্মার্ট মিটার প্রকল্প যে চালু করে যে অন্যায় করেছে, প্রিপেড ব্যবস্থা চালু করে যে অরাজকতা করেছে, লুটতরাজের সুযোগ করে দিয়েছে, এ অবিলম্বে তা প্রত্যাহার করা, আর এর জন্য ক্ষমা প্রার্থনা করা রাজ্যবাসীর কাছে। তা যদি না পারে, এই যে মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী যিনি বলছেন, ওই সেখানে জাল সার্টিফিকেট এনে সাফল্য রচনা করে সাফল্যের দাবি করছেন নিজে, আর যখন ধরা পড়ে যাচ্ছেন তখন বলছেন এ তো রেগুলারিটির কমিশনের বিষয়, আমার বিষয় না। কিছু অদ্ভুত সমস্ত কথা। এই কেন্দ্রের যারা, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এই যে আপনার রাম মন্দিরে এই বিশাল কেলেঙ্কারির ঘটনা ঘটে গেল, এতদিন ওই সময়ক্ষেপ করেছে কি করে ধামাচাপা দেওয়া যাবে। তারপরে তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে এই হিন্দু বিরোধী যারা, তাদের চক্রান্ত। চোরেদের যারা চোর, চম্পত রায় বলেছে এর মতো ধার্মিক মানুষ এই ধরনের অপকর্ম করতে পারে না। কালকে মিটিং করে জানিয়ে দিয়েছে। মোদির শিষ্য বিজেপির সভাপতি উত্তরপ্রদেশে গিয়ে বলেছে না না, সব হচ্ছে প্রিয়াঙ্কা, রাহুল আর অখিলেশের ষড়যন্ত্র। আর ওই হোসবেলে বলেছি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। কোন হিন্দু? এরা হিন্দু না? শঙ্করাচার্য হিন্দু না? যারা কর সেবা করেছিল কাটিহার, বিনয় কাটিহার, যারা এই অভিযোগ করেছে যে এর পেছনে যারা গ্রেপ্তার হয়েছে তারা না, রাঘব বোয়ালরা জড়িত, তদন্ত করতে হবে, তাদেরকে জেলে পুরতে হবে, হিন্দু না? ব্রিজভূষণ হিন্দু না? যারা এই চুরির ঘটনা তুলে ধরেছে তারা হিন্দু না? সমস্ত জায়গায় সেই লোড বাণিজ্যের সাথে আজকে যারা যুক্ত, তারাই হচ্ছে আজকে হিন্দুদের চরম ক্ষতিকর শক্তি। এরা অধার্মিক, এদেরকে বেছে নিয়েছে রাজ্যে রাজ্যে মোদি, এদেরকে বেছে নিয়েছে মন্দির পরিচালনা, দেশ পরিচালনায়। এরাই আজকে আমাদের রাজ্যটা সর্বনাশ করছে। বলে এর দায় এরা এড়াতে পারে না, দায় না নিলে পরে। অদ্ভুত কথা, ভাবতে লজ্জা হয়। উনি অধ্যাপক, ডাক্তার নামের আগে ব্যবহার করেন সঙ্গতভাবে, কারণ ওনাকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমরা সকলেই জানতাম উনি একজন সজ্জন ডাক্তার, অধ্যাপক মানুষ হিসাবে ডাক্তার। আজকে এই নেশার এই বারবারন্ত একের পর এক ধরা পড়ার পর পুলিশকে সার্টিফিকেট দিচ্ছে। কিসের সার্টিফিকেট? আর বিশালগড়ে যখন সকলে মিলে বলছে, বিশালগড়ে মানুষ সন্ধ্যার পর আতঙ্কে ঘর থেকে বেরোতে পারে না, বাইপাস দিয়ে মানুষ চলতে পারে না। এরা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়,
একজন এসডিএম উনি যদি ভুল করে থাকেন তাহলে আগের এসডিএম এর যে অর্ডার এটা যদি সত্যি হয় তাহলে তো প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে এ কোন ধরনের রাজ্য যেখানে ওনার ঘরে ঢুকে 40-50 জন মিলে ওনাকে একজন মহিলাকে তার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হয়। মহিলা জীবন রক্ষার জন্য কাজ যাতে করতে পারে তার জন্য পুলিশের মহানির্দেশকের কাছে আশ্রয় চায়, ডিএম এর কাছে আশ্রয় চায়, সাহায্য চায়। মুখ্যমন্ত্রী এতে কর্ণপাত করেন না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কি না বিশালগড়ের ঘটনা এমন কোনো অস্বাভাবিক ঘটনা নয়, এটা আমাদের একটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে আছে। আইন শৃঙ্খলা নেই বলে যারা চিৎকার করছে এটা সঠিক না। আইনের মতে চলছে, আইন নিরপেক্ষভাবে চলছে। এই তো হচ্ছে নিরপেক্ষতার প্রমাণ। কাঠালিয়ায় আমি অন্য সব ঘটনা বাদ দিই, 14 দিন হয়ে গেল একটা স্কুল ছাত্রী নাবালিকা ধর্ষিতা হয়েছে। ধর্ষণকারীদের প্রধান হচ্ছে রাষ্ট্রবাদী একজন সামনের সারির নেতা। 14 দিন হয়ে গেল যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না। তারপর আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে হবে সব ঠিক হে, সবকিছু ঠিক হে। তো কোথায় আর আমরা কোথায় যাচ্ছি আজকে? আমাদের যে মুখ্যমন্ত্রীকে বলে কি হবে, আমাদের স্বয়ং মোদী সাহেব যে মোদী এত মুমকিন হে, কিসের মুমকিন? মোদী মার্গদর্শনে নাকি সমস্ত দেশ চলছে। হ্যাঁ চলছে। কাদের স্বার্থ রক্ষা হচ্ছে? লুটেরাদের, কর্পোরেটদের। বারবার বলছে এদের যা স্বার্থ রক্ষা হচ্ছে, জালিয়াতদের স্বার্থ রক্ষা হচ্ছে। আপনারা করতে গেলে পরে ঐক্যবদ্ধ সংগ্রাম, প্রতিরোধ সংগ্রাম ব্যতীত পথ নেই। জাতীয় কংগ্রেস বরাবর এই দায়িত্ব বহন করে এসেছে। দেশ রক্ষা, দেশের স্বাধীনতা, দেশ রক্ষা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই দায়িত্ব বহন করার জন্য জাতীয় কংগ্রেস প্রস্তুতি নিয়েছে। সেই প্রস্তুতিতে আপনাদের সহায়তা চাই, আপনাদের সাহায্য চাই, মানুষের সমর্থন চাই, আন্দোলনে আমাদের সমর্থন চাই। দেশকে, প্রধানত দেশকে, রাজ্যকে রক্ষা করার জন্য এই কংগ্রেস আজ নিজেদেরকে তার দলের জন্য না, মানুষের জন্য উৎসর্গ করেছে। মানুষকে রক্ষা করার জন্য কংগ্রেস দল, প্রদেশ কংগ্রেস উৎসর্গ করেছে। এই কথা কটি বলে আপনাদের সকলকে অভিবাদন জানিয়ে আমার কথা বলা শেষ। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।